ওকে, সো এরপর আমরা দেখছিলাম যে আমরা সেম নাম দিয়ে কিভাবে আদার্স কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারি। সো এখানে আমরা হলো সেম নাম দিয়ে আর দুইটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি, বাট আমরা প্যারামিটার যে প্যারামিটার রেঞ্জটা আছে সেখানে আমরা মানে চেঞ্জ করে দিই, মানে প্যারামিটার যে সিগনেচারটা আছে সেখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আইদার আমরা নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করে দেবো, অথবা আমাদের প্যারামিটার টাইপগুলো চেঞ্জ করে দেবো। সো যে কোনো একটা চেঞ্জ করলেই হবে। সো তোমাকে আইদার প্যারামিটার টাইপগুলো চেঞ্জ করে দিতে হবে, অথবা নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করতে হবে, যাতে দুইটা থেকে ডিফারেন্সিয়েট করা যায় যে আমি কোনটার মধ্যে কি দিচ্ছি। সো এর উপরে বেস করে আমরা কতগুলো প্যারামিটার মানে কতগুলো কনস্ট্রাক্টর ক্রিয়েট করছিলাম। সো এটাকে আমরা বলছিলাম কনস্ট্রাক্টর ওভারলোডিং। সো সেম টাইপের আমরা মেথডের মধ্যেও করতে পারি। জাস্ট আমার কি করতে হবে, এখানে আমরা সেম মনে করে ধরো যে ইন্ট নামে আরেকটা আমি মেথড ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আইদার এটাকে ইন্টিজার করে দাও, অথবা এই দুটাকে ডিলিট করে দাও, অথবা এখানে একটা ডিলিট করে দাও। দ্যাট মিনস আমার এই জায়গার মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে, আইদার ডাটা টাইপে চেঞ্জ আনতে হবে, অথবা নাম্বার অফ প্যারামিটারে চেঞ্জ আনতে হবে। বাট ভেরিয়েবলের নাম চেঞ্জ করলে কিন্তু হবে না। তুমি একটা মধ্যে দিলা, ফর এক্সাম্পল আমি এটা ডাবল রাখলাম, এটা ডাবল রাখলাম, বা এটা দিলাম ডেপ, এটা দিলাম ডি, এটা কিন্তু কোনো চেঞ্জ না। আইদার আমার ডাটা টাইপে চেঞ্জ করতে হবে, অথবা নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করতে হবে। এই দুইটা যদি চেঞ্জ করা হয় তাহলে তোমার মেথড ওভারলোডিং হবে, অথবা আমরা এখানে বলতে পারি কনস্ট্রাক্টর ওভারলোডিং। আদারওয়াইজ এটা কনস্ট্রাক্টর ওভারলোডিং অথবা মেথড ওভারলোডিং হবে না। সো এই ফিচারটাকে আমরা বলছিলাম যে পলিমরফিজম, বাট এটাই কিন্তু ফুললি পলিমরফিজম না। আমাদের এবার অবজেক্ট পলিমরফিজম আছে, এটা মেথড পলিমরফিজম। ঠিক আছে, তুমি মেথড দিয়ে পলিমরফিজম করতেছো, যেটা আমাদের একটা ফিচার ছিল এই অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারের মধ্যে, তিনটা ফিচারের মধ্যে একটা ছিল পলিমরফিজম। সো এই পলিমরফিজমের কাইন্ড অফ একটা পার্ট হলো আমাদের মেথড ওভারলোডিং, বাট আরও অনেক ধরনের পলিমরফিজম আছে। সো অবজেক্ট পলিমরফিজম এটা আমরা নেক্সটে দেখবো, যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে যাবো অ্যান্ড ইনহেরিটেন্স করবো, তখন এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। আচ্ছা, আরেকটা আমরা যদি দেখছিলাম যে পাবলিক প্রাইভেট ভেরিয়েবল অথবা এলিমেন্টসগুলো, আমি কিন্তু পাবলিক প্রাইভেট অনলি জাস্ট ভেরিয়েবল না, পাবলিক প্রাইভেট মেথডও হতে পারে। সো আমরা পাবলিক প্রাইভেট মেথডগুলো যদি এনি এলিমেন্টস, ইট ক্যান বি ভেরিয়েবল অর ইট ক্যান বি মেথড। সো এনি এলিমেন্টস ইফ এটা যদি পাবলিক হয় তাহলে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ উই ক্যান নট অ্যাক্সেস দ্যাট। সো প্রাইভেটগুলোকে আমরা অনলি ইন্টারনালি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সো আমরা আজকে জাস্ট দেখি যে আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারি কনস্ট্রাক্টর দিয়ে। সো আমি তোমাদের একটা কোশ্চেন করছিলাম যে যদি আমাদের এরপর চেঞ্জ করতে হয়, দেখো আমাদের কনস্ট্রাক্টর কল হবে কোন সময়, যখন আমাদের এই অবজেক্টটা ক্রিয়েট হবে, ওই সময় আমাদের শুধুমাত্র কনস্ট্রাক্টরটা কল হবে। বাট এরপরে যদি আমাদের ওই ভেরিয়েবলটা চেঞ্জ করতে হয়, আমরা কি দেখছি প্রাইভেট ভেরিয়েবলকে বাইরে থেকে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। সো একটা ওয়ে হচ্ছিল মানে প্রাইভেট ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা, একটা ওয়ে হচ্ছিল কনস্ট্রাক্টর ক্রিয়েট করা। ঠিক আছে। সো আমরা যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তাহলে আমরা বাইরে থেকে ইনিশিয়ালাইজ করতে পারবো। বুঝা গেছে। আর ইনিশিয়ালাইজ হবে কোন সময়, যখন ফার্স্ট টাইম অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে। বাট এরপরে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করবো, মানে আমি এখানে সলিউশনের মধ্যে এই যে 5, 10 উইথ আর হাইট ধরো 5, 10 দিচ্ছি, ওটা বাদ দাও, আমাদের ধরো এই দুটো, ধরো উইথ আমি চেঞ্জ করতে চাবো, তাহলে কিভাবে চেঞ্জ করবো? হ্যাঁ, মানে আমাকে এখন ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, ডট দিয়ে তো চেঞ্জ করা যাবে না, কারণ ডট দিয়ে পাবলিকগুলোকে চেঞ্জ করা যাবে। সো প্রাইভেটগুলোকে চেঞ্জ করতে গেলে কাইন্ড অফ একটা ভায়া হয়ে চেঞ্জ করতে হবে, মানে আমার তো ডাইরেক্ট অ্যাক্সেস নাই, আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে এরকম একটা এলিমেন্ট তৈরি করি যেটা হলো পাবলিক, যাকে আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। দেন ওই এলিমেন্টটা আমার উইথটাকে মডিফাই করে দেবে। আমার কথাটা বুঝা গেছে? ফর এক্সাম্পল তুমি ইউআইতে ডাইরেক্ট অ্যাক্সেস নাই, ধরো তুমি ইউআই স্টুডেন্ট না, তাহলে তুমি তো ডাইরেক্ট ঢুকতে পারবে না। তাহলে তুমি কীভাবে ঢুকতে পারো? তোমার ফ্রেন্ডের রেফারেন্স দিয়ে, যে আমার ফ্রেন্ড এখানে পড়ালেখা করে, সো তার রেফারেন্সে আমি এখানে আসবো। সো তোমার ওখানে গেস্ট লিস্টের মধ্যে নাম দিয়ে আসতে হবে। ঠিক আছে। সো এখানেও কিন্তু সেম, তোমার ডাইরেক্ট অ্যাক্সেস নাই, তুমি উইথকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছো না, তুমি কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারতেছো। এটা কিন্তু ফার্স্ট টাইম, যখন তুমি ফার্স্ট টাইম এটাকে ইনিশিয়ালাইজ করতেছো, অবজেক্টে ক্রিয়েট করতেছো। বাট এরপরে কিন্তু কনস্ট্রাক্টর কল করতে পারবো না কোনো সময়। হ্যাঁ, কনস্ট্রাক্টর একটা কাইন্ড অফ মেথড, বাট এই মেথডটা আমি কিন্তু বারবার বলছিলাম, এই মেথডের মধ্যে মেনলি দুইটা ক্যারেক্টারিস্টিক আছে। এটা হলো কোনো রিটার্ন টাইপ নাই, এটার নাম ক্লাসের নামের সমান, অ্যান্ড এটা কল হবে অনলি
যখন অবজেক্টটা ক্রিয়েট হবে, এরপর আর কোনো সময় এটাকে তুমি কল করতে পারবে না। সো যখনই তোমার অবজেক্টটা ক্রিয়েট হবে ওই মুহূর্তেই তুমি কল দিতে পারবা এটাকে, এবং ওই সময় কল হবে, এরপর আর কোনো সময় তুমি কল দিতে পারবে না যদি না তুমি আবার নতুন একটা অবজেক্ট তৈরি করো। সো যখনই তুমি অবজেক্ট তৈরি করবা তখনই কেবলমাত্র এটা কল হবে, আদারওয়াইজ তুমি এটাকে কোনো সময় কল করতে পারবে না। সো তাহলে কি কনস্ট্রাক্টর দিয়ে আমি এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ, তুমি আবার নতুন অবজেক্ট তৈরি করে চেঞ্জ করতে পারো, বাট এটা আসলে রাইট ওয়ে না, ঠিক আছে? হ্যাঁ, তুমি চেঞ্জ করতে পারো, বাট ভ্যালু নিবা কীভাবে? কনস্ট্রাক্টর তো কোনো কিছু রিটার্ন করে না। সো তুমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে তুমি আবার ভ্যালুটা চেঞ্জ করলাম। ধরো আমি এই সেম জিনিসটাই আবার এভাবে করলাম, সে মানে কিছুক্ষণ ধরে আমি কাজ করার পরে আমি এই জিনিসটাকে আবার নতুনভাবে তৈরি করলাম 15 দিয়ে, তাহলে তো চেঞ্জ হয়ে যেতেছে। তাহলে কোনো সূত্রে আমি চেঞ্জ করতে পারতেছি, বাট আমি যদি এখন ভ্যালুটা নিতে যাই, উইথের ভ্যালু নিতে পারবো? ডট দিয়ে উইথ অ্যাক্সেস করা যাবে? সো তাহলে ভ্যালু আমি বসে দেওয়া কনসেপ্ট দিয়ে বসালাম, যেটা আসলে রাইট ওয়ে না, কারণ তুমি পুরো অবজেক্টটা আবার তৈরি করতেছো। দ্যাট মিনস আগের যে জিনিসপত্র ছিল সবগুলি ভ্যানিশ হয়ে যাবে এবং নতুনভাবে তৈরি হবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম তুমি যদি কোনো ক্যালকুলেশন করো এবং ওইটা ভেরিয়েবলের মধ্যে এই বক্সের ভিতরে বক্স ওয়ানের ভিতরে যদি কোনো ভেরিয়েবলের মধ্যে ক্যালকুলেশন সেভ করে রাখো, তাহলে কি সেগুলো ডিলিট হয়ে যাবে না? সেগুলো আবার ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা আর অনেক বড় একটা কাজ, ঠিক আছে? সো এটা রাইট ওয়ে না। তুমি ইনিশিয়ালাইজ করতে পারো, তোমার একটা কোশ্চেন যে স্যার আমি ইনিশিয়ালাইজ করতে পারলাম আবার নতুন অবজেক্ট তৈরি করে, বাট এখান থেকে কিন্তু ভ্যালু নিতে পারবে না, কারণ কনস্ট্রাক্টর কোনো ভ্যালু রিটার্ন করে না, তোমাকে কোনো ভ্যালু দিবে না। সো তোমাকে ভ্যালু নেওয়ার জন্য অ্যাটলিস্ট তোমার একটা মেথড রাখতে হবে, যেটা হলো তুমি ভ্যালু তার কাছ থেকে যাতে নিতে পারো। সো এই ভ্যালু নেওয়ার জন্য তুমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, সো তোমাকে একটা ভায়া হয়ে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? ওই ভায়াটা কি? একটা মেথড, যে মেথডকে আমি কল দিলাম, যে মেথডটা ভ্যালু পাস করে দিলাম, সে ওই ভ্যালুটা রেখে দেবে। অথবা ভ্যালু নেওয়ার জন্য আমি তার মাধ্যমে আমি ভ্যালুটা নিলাম, ঠিক আছে? আমি আরেকটা এরকম একটা পাবলিক একটা অ্যাক্সেস রাখলাম, ওই যে কমন ফ্রেন্ডের মতন, ঠিক আছে? মানে আমি হলো ইউআইতে ডাইরেক্ট ঢুকতে পারতেছি না, তাহলে আমাকে একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি ঢুকতেছি। অথবা আমি এখন মনে করো আইডি কার্ড তুমি আনো না, ভিতরে একটা জিনিস রেখে গেছো, তাহলে তুমি কি করতে পারো? তোমার ফ্রেন্ডকে ফোন দিতে পারো যে আমি এই জিনিসটা রেখে আসছি, তুমি নিয়ে আসো, তো সে নিয়ে তোমাকে দিয়ে দেবে। তো ওই ফ্রেন্ডটাই হচ্ছিল আমরা এখানে বলি গেট মেথড, যেটা হলো ভ্যালু নেওয়ার জন্য, সেট মেথড যেটা হলো ভ্যালু রাখার জন্য, ঠিক আছে? সেটা আমরা কীভাবে তৈরি করতে পারি? জাস্ট সিম্পল একটা মেথড। সো আমরা এটা অবশ্যই পাবলিক দিতে হবে, কারণ পাবলিক না দিলে এটা তো আমি আবার অ্যাক্সেস করতে পারবো না। সো এটা আবার অ্যাক্সেস করার জন্য আবার আরেকটা মেথড লিখতে হবে, মানে আরেকটা ভায়া লিখতে হবে। সো পাবলিক ভয়েড সেট করার জন্য আমাদের রিটার্ন কিছু লাইন, সেট উইথ ডাবল উইথ। আগের ক্লাসে দিস অপারেটর বুঝাইছিলাম না, উইথ ইকুয়াল টু উইথ। সো এই যে সেম এ উইথ আর এ উইথ যাতে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা হলো দিস দিয়ে বলতেছি যে এটা হলো আমার ইন্টারনাল যে ক্লাস ভেরিয়েবল আছে সে উইথটাকে তুমি ইউজ করো, নট লোকাল। সো সেম ভাবে আমরা যদি দেই পাবলিক, এখানে ডাবল দিলাম কারণ এটা আমি রিটার্ন করবে গেট উইথ, এটা কোনো প্যারামিটার নাই। সো এখানে আমি রিটার্ন করতে পারি আইদার দিস ডট উইথ অথবা শুধু উইথ, কারণ আমার এখানে ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নেই। সো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে এখন আমি কি করতে পারি? বাইরে থেকে আমি জাস্ট হলো উইথ গেট উইথটাকে কল দিতে পারি, অ্যান্ড হলো সেট উইথটাকে কল দিয়ে যে কোনো সময় চেঞ্জ করতে পারি। সো আমার হলো সলিউশন ক্লাস, আমি যাই। সো এখন দেখো বক্স ওয়ান ডট উইথ, এটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা হচ্ছিল প্রাইভেট। বাট আমি অ্যাক্সেস করতে পারবো হচ্ছিল ডট গেট উইথ অথবা সেট উইথ। সো আমি এখানে চাইলে সেট উইথ দিয়ে এটাকে 15 করে দিতে পারি। সো আমার অ্যাগেন ইনিশিয়ালাইজেশন দরকার নেই, নতুন অবজেক্ট তৈরি করার দরকার নেই। আমার যখন এখন দরকার হবে আমি সেট উইথ গেট উইথ দিয়ে আমি সেট করবো অথবা দরকার নেই। এইটাকেই বলা হচ্ছিল গেটার সেটার মেথড। গেটার মানে হলো নেওয়া, সেটার মানে সেট করা। সো এগুলা কিন্তু কোনো সময় তুমি প্রাইভেট করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু কোনো স্পেশাল মেথড না, এটা জাস্ট একটা মেথড যে হচ্ছিল তোমাকে ভ্যালু রিটার্ন করে দিচ্ছে অথবা ভ্যালু সেট করার জন্য একটা ওয়ে দেখা দিচ্ছে। বাট এটা কোনো কিন্তু স্পেশাল কোনো মানে ওটা কি বলে মানে ক্যারেক্টারিস্টিক্স না যে তোমার হলো এটার নাম গেট উইথে রাখতে হবে।
তুমি চাইলে বলতে পারো যে আমার ভ্যালুটা পাঠিয়ে দাও, এটাও একটা ভ্যালু মানে একটা মেথডের নাম দিতে পারো। বাট আমরা হলো মানে কনভেনশন হলো আমরা মানে বোঝার সুবিধাতে আমরা সেট উইথ গেট উইথ, বুঝা গেছে? হ্যাঁ যে কোনো একটা মানে উইথ, ঠিক আছে? চাইলে তুমি এরকম আরো মেথড লিখতে পারবা, মনে করো গেট হাইট লিখলা, সেট হাইট লিখলা, গেট ডেপথ লিখলা, সেট হাইট লিখলা। হ্যাঁ তুমি আবার চাইলে একটা দিয়ে করতে পারো, যেমন ইনিট। সো ইনিট দিয়েও এখানে তুমি করতে পারো, এখানে ইনিটটা কল করতে পারো। এমনও মেথড লিখতে পারো যেখানে দুইটা ভ্যালু তুমি দিয়ে দিবা, সেটা দুইটা ভ্যালু সেট করে দেবে, ঠিক আছে? আবার দুইটা ভ্যালু নেওয়ার জন্য কিন্তু আবার ওই সময় আমার একটু প্রবলেম ফেস করতে হবে, কারণ হলো দুইটা আমার তো রিটার্নের সময় একটা ভ্যালু রিটার্ন করবে, তখন হয়তো একটা ক্লাস রিটার্ন করতে পারো, এগুলো আবার অ্যাডভান্স দিবে। তো আপাতত ধরো একটা করেই তুমি অ্যাসাইন করো। হ্যাঁ ডিফল্ট আর পাবলিক, যখন প্যাকেজ করবো তখন আসবে, ঠিক আছে? আপাতত পাবলিক প্রাইভেটই বুঝবো, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা আমরা যে তৈরি করলাম, এই যে সেটার গেটার মেথড, ঠিক আছে? এগুলো একটা শর্টকাট আছে, মানে আইডির মধ্যে তুমি ইজিলি এই জিনিসগুলো তৈরি করতে পারবা। সো এটা তৈরি করার জন্য ওই যে আমরা জেনারেট তৈরি করছিলাম না, জেনারেট দিয়ে কনসেপ্টটা তৈরি করছিলাম না, রাইট ক্লিক করে জেনারেট। সো ওইখানে যাবা, রাইট ক্লিক করে জেনারেটে যাবা, তখন এই যে এই মেথড মানে এই মেনুটা আসে, ঠিক আছে? এই মেনুর মধ্যে যে দেখবা যে গেটার আছে, সেটার আছে, গেটার এন্ড সেটার আছে। কারণ গেটার দিয়ে হচ্ছিল গেটার মেথডগুলো তৈরি করতে হবে, সেটা দিয়ে সেটার মেথডগুলো, গেটার এন্ড সেটার দিয়ে হচ্ছিল দুইটা মেথডই তুমি ডিক্লেয়ার করতে পারবা। সো আমি গেটার সেটে গেলাম, আমি সিলেক্ট করে দিলাম যে কাজের জন্য আমি গেটার সেটা তৈরি করতে চাই, দেন ওকে দিয়ে দিলে এগুলো তোমার তৈরি হয়ে যাবে। কারণ এগুলো আসলে অনেক জায়গায় ইউজ করা হয়, ইভেন যখন তুমি প্রাইভেট ইউজ করবা তখন মানে প্রাইভেট ভ্যালুগুলোর জন্য এগুলো অনেক সময় ইউজ করা হয়। আচ্ছা, এটা জাস্ট আমি মানে তোমাদের ল্যাবে দেখানো মানে দেখাবে হয়তো, তো আমি জাস্ট একটু দেখাই দিলাম, এটা আসলে কোনো থিওরির পার্ট না, তাই তোমাদের কোডের কাজে হয়তো লাগতে পারে। ওকে, সো তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে কীভাবে পাবলিক মেথড অ্যাক্সেস করা হয়, পাবলিক এলিমেন্ট মানে পাবলিক মেথড ভেরিয়েবল এগুলো অ্যাক্সেস করা হয়, অ্যান্ড প্রাইভেটগুলোকে কীভাবে অ্যাক্সেস করা যায়। আমরা একটা দেখছি যে ইনিশিয়ালাইজ করার সময় আমরা এদের কোনো সাথে ইনিশিয়াল করতে পারি, অথবা এরপরে যদি আমরা কোনো সময় ইনিশিয়ালাইজ করতে চাই, দেন আমরা হচ্ছিল গেটার সেটার মেথড দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। আমার গেটার সেটার মেথড একটা কাইন্ড অফ হচ্ছিল ভায়া হিসেবে কাজ করে, যে হচ্ছিল আমাকে প্রাইভেট মেথডগুলোকে অ্যাক্সেস করার জন্য একটা ওয়ে দেখেন। সো এই যে এখানে কিন্তু এরকম কোশ্চেন থাকতে পারে, আমি মনে করো কোনো কিছু গেটার সেটে তৈরি করে দিলাম না, ঠিক আছে? তখন তোমাকে আমি বললাম যে মনে করো এখানে আমি একটা কোড লিখে দিচ্ছি সলিউশন ক্লাস, এই যে এখানে। সো এখানে সলিউশন ক্লাস লিখে দিছি, ধরো আমি মেথড এই এলিমেন্টগুলো প্রাইভেট করছি, ঠিক আছে? অ্যান্ড এখানে কোনো ক্যালকুলেশন করতেছি। সো আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে হলো ওই মেথড সরি এলিমেন্টগুলার অ্যাক্সেস স্পেসিফায়ার তুমি চেঞ্জ করতে পারবে না, মানে ওইগুলো সবসময় প্রাইভেটই থাকবে, বাট তোমাকে এগুলো হচ্ছে হলো মেনের মধ্যে নিয়ে এসে প্রিন্ট করতে হবে। বাট আমি গেটার সেটা তৈরি করে দিই না, তাহলে কি তোমার গেটার সেটা তৈরি করতে হবে। সো এই ধরনের কোশ্চেন থাকতে পারে যে আমি এটা ইরর হিসাবে ইররের মতন আমি মানে কোড দিলাম, অথবা ইনকমপ্লিট কোড দিলাম, যেমন তোমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, বাট তুমি অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো চেঞ্জ করতে পারবে না। তখন কি তোমার কি বাইরে থেকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই কি গেটার সেটা তৈরি করতে হবে, যদি প্রাইভেট হয়, বুঝা গেছে? আচ্ছা, আরেকটা অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, সেটা হলো প্রোটেক্টেড। সেটা আমরা হচ্ছে যখন প্যাকেজের আরও ডিটেলস করবো তখন দেখবো, ঠিক আছে? প্যাকেজের তো আমরা অলরেডি আমরা একটু হালকা অর্থাৎ ব্রিফ জানি। সো নেক্সট আমরা যখন প্যাকেজের ডিটেলস দেখবো তখন এটা আমরা আরও ইন ডিটেলস দেখবো। আচ্ছা, ওকে, সো আমরা এই পর্যন্ত দেখছি যে কীভাবে কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করা যায়, ঠিক আছে? বাট তুমি আমরা যে এখন পর্যন্ত যত কোড লিখছি সব কোডগুলি কিন্তু ক্লাসের ভিতরে লেখা হয়েছে। ক্লাসের বাইরে কোনো কোড লেখা গেছে? ক্লাসের বাইরে কিন্তু কোনো কোড লিখতে পারবা না। ইভেন আমরা যে স্টেটমেন্টগুলো লিখতাম, যেমন এই একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো কি বাইরে লেখা গেছে? মানে ক্লাসের মধ্যেও কিন্তু তুমি লিখতে পারবা না, এগুলো লিখতে হবে কোথায়? মেথডের ভিতরে, ঠিক আছে? সো আমরা সব কিছু কিন্তু মেথডের ভিতরে লিখতে হবে, এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। সি এর মতো কি মেথডের বাইরে তুমি কোনো স্টেটমেন্ট লিখতে পারবা? মেথডের বাইরে কিন্তু কোনো স্টেটমেন্ট লেখা যেত না, এক্সেপ্ট ভেরিয়েবল ডিক্লারেশন, মেথড ডিক্লারেশন, অথবা কিছু কনস্ট্যান্ট, যে হ্যাশ ডিফাইন দিয়ে আমরা কনস্ট্যান্ট ডিফাইন করতাম। সো এগুলো ছাড়া কিন্তু তুমি কোনো কিছু স্টেটমেন্ট বাইরে লিখতে পারবা না। সো সেম এখানেও তোমার ক্লাসের বাইরে মানে ক্লাসের বাইরে তো লিখতে পারবা না, ইভেন ক্লাসের ভিতরে ইউ ক্যান অনলি ডিক্লেয়ার ভেরিয়েবল অর মেথড, বাট এছাড়া তুমি কোনো স্টেটমেন্ট লিখতে পারবে না। বাট এটা ছাড়াও একটা ভাবে তুমি বাইরে লিখতে পারবা, সেটাকে বলা হয় ইনস্ট্যান্সিয়েশন ব্লক, মানে ইনিশিয়ালাইজেশন ব্লক বলে, ঠিক আছে? তুমি হলো এই ইনিশিয়ালাইজেশন ব্লক দিয়ে তুমি বাইরে লিখতে পারবা। ফর এক্সাম্পল তুমি যদি এখানে চিন্তা করো যে আমি উইথকে মানে আমি তো উইথকে এখানে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি ডিক্লেয়ার করার সময়, বাট তুমি ডিক্লেয়ার করার পরে তুমি যদি উইথে কোনো ভ্যালু অ্যাসাইন করতে যাও, সে ধরো
15, তাহলে কিন্তু তোমাকে ইরোড দিবে, কারণ তুমি বাইরে কোনো কিছু লিখতে পারবে না। ইভেন তুমি যদি এখানে একটা প্রিন্টএফও লিখতে চাও, মনে করো এস আউট দিয়ে আমি একটা প্রিন্ট লিখলাম, মানে system.out.println, সো দেখো এখানেও তুমি এগুলা কিছু ডিক্লেয়ার করতে পারবে না, ঠিক আছে? দ্যাট মিনস তুমি মেথডের বাইরে ক্লাসের মধ্যে কোনো মেথড অথবা কোনো কোনো স্টেটমেন্ট লিখতে পারবে না উইদাউট, মানে এক্সেপ্ট হচ্ছে হলো তোমার ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড মেথড ডিক্লারেশন ছাড়া কোনো স্টেটমেন্ট লিখতে পারবে না। বাট তুমি এখানে কিছু ব্লক তৈরি করতে পারো, মানে কোড ব্লকস। এটা কিন্তু একটা কোড ব্লকস, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এটাও একটা কোড ব্লক, এখান থেকে শুরু হয়েছে নিচে শেষ। সো এরকম তুমি কিছু কোড ব্লকস তৈরি করতে পারো, মানে মেথডের মতো। সো এই কোড ব্লকসগুলো তৈরি করা হচ্ছিল জাস্ট তুমি একটা কার্লি ব্রেস এখানে দিবা অ্যান্ড এখানে একটা কার্লি ব্রেস দিবা। সো এটা হচ্ছিল আমার ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? সো এই ব্লকটার কাজ হচ্ছিল তুমি যদি ক্লাসের বাইরেও কোনো সময় যদি কিছু স্টেটমেন্ট লিখতে চাও তাহলে তুমি এই জায়গায় লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন ইনিশিয়ালাইজেশন ব্লকগুলো কোন সময় কল হবে? আমরা তো দেখলাম যে কনস্ট্রাক্টরগুলো কল হবে অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখনই কনস্ট্রাক্টর ব্লকগুলো কল হবে। বাট ইনিশিয়ালাইজেশন ব্লকটা কোন সময় কল হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট একটা প্রিন্টএফ দিয়ে দেখি। ধরো আমাদের একটা ছিল হলো আমাদের এখানে কোনটা কল হইতেছে, আচ্ছা আমি এটা সেম করে দিই, এটাকেও 5 দিয়ে দিই, সেম গুলাই কল হবে। দেন আমি কনস্ট্রাক্টরের মধ্যে একটা প্রিন্টএফ দিয়ে দিই। আমি কনস্ট্রাক্টরের মধ্যে সরি ইনিটটা বলে দিয়ে দিচ্ছি। আমি এই কনস্ট্রাক্টরের মধ্যে একটা জাস্ট প্রিন্টএফ দিয়ে দেখার জন্য যে ইনিশিয়ালাইজেশন ব্লকটা আগে কল হয় নাকি কনস্ট্রাক্টর আগে কল হয়। সো এরপরে আমি সলিউশনে যাই, দেন এটা রান করি। এটা আগের ক্লাসেই ছিল। তো এখন দেখো এই যে ইনিশিয়ালাইজেশন ব্লক কনস্ট্রাক্টর কল, ইনিশিয়ালাইজেশন ব্লক দেন কনস্ট্রাক্টর। সো তোমার কনস্ট্রাক্টরের আগে হচ্ছিল ইনিশিয়ালাইজেশন ব্লকটা কল হবে, ঠিক আছে? সো ইনিশিয়ালাইজেশন ব্লক কল হবে, দেন হচ্ছিল তোমার কনস্ট্রাক্টরটা কল হবে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, তোমার হলো প্যারেন্টের একটা কনস্ট্রাক্টর আছে, ওইটা একটু হালকা একটু মডিফিকেশন আছে, যখন আমরা প্যারেন্টের কনস্ট্রাক্টর আছে তখন দেখতে যাবো। সো আপাতত ফার্স্ট হলো ইনিশিয়ালাইজেশন ব্লক, দেন হচ্ছে হলো কনস্ট্রাক্টর। সো ফার্স্ট ইনিশিয়ালাইজেশন ব্লকে ইনিশিয়ালাইজেশনগুলো কাজ হবে, দেন আমরা হলো কনস্ট্রাক্টরটা কল দিতে হবে। সো ইনিশিয়ালাইজেশন ব্লকের কাজ কি? জেনারেলি আমরা ইনিশিয়ালাইজেশন ব্লকের মধ্যে কোনো ক্যালকুলেশন করি না, বাট তুমি যদি চাও তাহলে করতে পারো, কারণ দেখো ইনিশিয়ালাইজেশন ব্লক কিন্তু কাইন্ড অফ একটা কার্লি ব্রেসের মতন আছে, মানে এখানে তোমার কাইন্ড অফ একটা কার্লি ব্রেসের মতো আছে। সো এখানে তুমি যে কোনো স্টেটমেন্টই লিখতে পারো, বাট জেনারেলি আমরা ইনিশিয়ালাইজেশন ছাড়া কিছু কাজ করি না এখানে, ঠিক আছে? কারণ এগুলো আসলে মিনিংলেস হয়ে যায়, কারণ তুমি এখানে কোনো কন্ডিশন লিখবা, ফর লুপ লিখবা, এগুলো আসলে মিনিংলেস, ঠিক আছে? সো জেনারেলি আমরা এখানে ইনিশিয়ালাইজেশনই করি। সো তুমি চাইলে অন্য কিছু করতে পারো, অন্য যে কোনো স্টেটমেন্টই লিখতে পারো, কারণ এটা এখন একটা কোড ব্লকস মধ্যে চলে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এতদিন আমরা একটা জিনিস দেখতাম, সে ধরো পাবলিক ফাংশন
আচ্ছা এই রোডটা কেন নিতেছে কোন স্ট্যাটিক এই রোড কেন দিল ক্লাসের বাইরে ক্লাসের বাইরে তো লিখতে হবে মেথড ক্লাসের মানে ক্লাসের বাইরে লিখতে হবে ক্লাসের মধ্যে তো লিখতে বাইরে এটা ঠিক আছে মানে কাইন্ড অফ মানে কাছাকাছি আছে। আচ্ছা আমি তোমাদের একবার মনে বলছিলাম আমরা স্ট্যাটিক কোনো মেথড থেকে নন স্ট্যাটিক কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো না এক্সেপ্ট আমি যদি ওইটাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করে ডট দিয়ে অ্যাক্সেস করি। তো আমরা এখানে কিন্তু আমি নন স্ট্যাটিক জিনিসপত্র ইউজ করছি সেট উইথ এর স্ট্যাটিক ছিল সেট উইথ জাস্ট একটা হচ্ছে হলো পাবলিক ভয়েড মেথড এখানে কোনো স্ট্যাটিক ছিল না বাট এটাকে আমি অ্যাক্সেস করতে পারছি কারণ কি আমি ফার্স্ট এটা অবজেক্ট ক্রিয়েট করছি দেন আমি এটাকে কল করছি ইভেন দো মানে ফাংশন এটা আমার ইন্টারনাল একটা ভেরিয়েবল মানে ইন্টারনাল একটা মেথড সরি ইন্টারনাল মেথড আমি কি বলছি ইন্টারনাল যে কোনো কিছুকে আমি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবো সেটা পাবলিক হোক প্রাইভেট হোক প্রোটেক্টেড হোক এনিথিং আমার যদি ইন্টারনাল যে কোনো এলিমেন্ট হোক সেটা আমি পাবলিক হোক প্রাইভেট হোক আমি সব কিছু অ্যাক্সেস করতে পারবো এক্সেপ্ট সেটা যদি মানে আমি স্ট্যাটিক থেকে আমি নন স্ট্যাটিক জিনিসপত্র যদি অ্যাক্সেস না করি তাই কোনো সময় স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিক জিনিসপত্র আমি অ্যাক্সেস করতে পারবো না ঠিক আছে কেন আমরা কি দেখছি যে মনে করো বক্সের ভিতরে কি তিনটা ভেরিয়েবল আছে না উইথ হাইট ডেপথ আর কতগুলো মেথড আছে এগুলো কোন সময় ক্রিয়েট হবে যখন এটার আমি অবজেক্টটা ক্রিয়েট করব আদারওয়াইজ এখানে কিন্তু কোনো কিছু হবে না মানে আমরা কিন্তু এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতে হবে বক্স 1 মানে এটা ডিক্লেয়ার করা বাট এটা কিন্তু আমি ইনিশিয়ালাইজ করে নাই সো এটার ভিতরে যে ইন্টারনাল ভেরিয়েবলগুলো আছে উইথ হাইট ডেপথ এন্ড কতগুলো যে মেথড আছে এগুলো কোনো কিছু কিন্তু ক্রিয়েট হবে না যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে ইনিশিয়ালাইজ করব নিউ অবজেক্ট ক্রিয়েট করব ঠিক আছে সো আমি ইনিশিয়ালাইজ না করলে ভিতরে কোনো এলিমেন্ট ক্রিয়েট হবে না তাহলে ভিতরে এলিমেন্টগুলো ক্রিয়েট হবে কোন সময় যখনই আমি এটাকে নিউ অবজেক্ট দিয়ে ক্রিয়েট করব তাহলে বক্সের ভিতরে তিনটা ভেরিয়েবল তৈরি হবে আর কতগুলো মেথড তৈরি হবে সেম আমি যদি একটা বক্স 2 ডিক্লেয়ার করি তাহলেও আমার কোনো কিছু ক্রিয়েট হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিউ অবজেক্ট দিয়ে আমি ভিতরে এলিমেন্টগুলোকে ইনিশিয়ালাইজ করতেছি ঠিক আছে মানে ইনিশিয়ালাইজ এরকম না যে ভেরিয়েবলগুলোর মধ্যে কিছু ভ্যালু রাখতে হবে এটা না তোমার নিউ অবজেক্ট দিয়ে কোড তৈরি করলে নিউ ক্লাসে দিয়ে অবজেক্ট তৈরি করলেই তখন এটা মেমোরিতে ওই ভ্যালুগুলো ক্রিয়েট হয় আদারওয়াইজ এগুলো কোনো কিছুই ক্রিয়েট হবে না বুঝা গেছে তাহলে আমি আবার বলতেছি তাহলে ইন্টারনাল এলিমেন্টগুলো কোন সময় ক্রিয়েট হবে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব ঠিক আছে এছাড়া এগুলো ক্রিয়েট হবে না এখন স্ট্যাটিক এমন একটা এলিমেন্ট স্ট্যাটিক নামটা মানে কি স্থির কনস্ট্যান্ট আমরা যে বললাম না স্ট্যাটিক এলিমেন্ট অথবা ডাইনামিক সো ডাইনামিক মানে কি কন্টিনিউয়াস চেঞ্জ হতেছে স্ট্যাটিক মানে কি সবসময় কনস্ট্যান্ট ঠিক আছে সো এটা বাসা দিয়ে দেখো স্ট্যাটিক বাংলা মিনিং হলো কাইন্ড অফ স্থির টাইপের ঠিক আছে যেটা সবসময় একই সেম থাকে সো স্ট্যাটিক এমন একটা এলিমেন্ট যেটা হলো অবজেক্ট ক্রিয়েট করার সময় এটা ক্রিয়েট হয় না এটা ক্রিয়েট হচ্ছিল যখন আমি ক্লাসটা লোড করব এটা একবারে ক্রিয়েট হয় এমন সব অবজেক্টের জন্য এটা সেম বুঝা গেছে সো কাইন্ড অফ এখানে তোমাদের যদি আমি বলি তোমরা কোন জায়গার স্টুডেন্ট ইউআইউ সো এটা কি সব জায়গায় সেম না ইউআইউর একটা ক্যাম্পাস আছে ক্যাম্পাস 1 এটা কি ইউআইউটা যখন তৈরি হয়েছে মনে ধরো একটা ইউআইউ ক্লাস আছে ইউআইউ ক্লাসের মধ্যে কতগুলো ইনফরমেশন আছে এটা কয়টা ক্যাম্পাস আছে এখানে কতগুলো বিল্ডিং রুম আছে কতগুলো সেকশন আছে কতগুলো স্টুডেন্ট আছে স্টুডেন্ট কথা বাদ দাও কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে সো এগুলো কি সবসময় মানে মানে স্ট্যাটিক না এর কোনো সময় চেঞ্জ হবে ক্যাম্পাস চেঞ্জ হতে পারে বাট একবার ক্যাম্পাস যদি চেঞ্জ হয় তাহলে কি সবার জন্য চেঞ্জ হবে না আবার কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ চেঞ্জ হলে এটা কি সবার জন্য চেঞ্জ হবে পার্টিকুলার তো কোনো একজনের জন্য চেঞ্জ হবে না সো স্ট্যাটিক জিনিসটা হচ্ছে হলো সেম এই আমি যেটা বললাম যে তোমাদের ক্যাম্পাস যদি চেঞ্জ হয় সবার জন্য চেঞ্জ হবে আর যদি চেঞ্জ না হয় তাহলে কেউ জন্য চেঞ্জ হবে না অ্যান্ড এটা তৈরি হবে একবারই যখন ইউআইটা তৈরি হয়েছে তোমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি একটা ক্যাম্পাস তৈরি হবে না সো এটা একবারই তৈরি হবে সো সেম ক্লাসের মধ্যে যেগুলো স্ট্যাটিক এলিমেন্ট সেগুলো একবারই তৈরি হবে কোন সময় যখন ক্লাসটা তৈরি হবে আর অবজেক্ট ক্রিয়েট করার সময় এগুলো আলাদা আলাদাভাবে তৈরি হবে না সো এইভাবে চিন্তা করবা
সো আমার ইউআইইউ একবারই তৈরি হবে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউআইইউ বারবার তৈরি হবে না, ঠিক আছে? প্রতিটা স্টুডেন্টের জন্য ইউআইইউ একবারই তৈরি হবে যখন এটা তৈরি হয়েছে, ইউআইইউ তৈরি হয়েছে। তো সেম ক্লাসের মধ্যে স্ট্যাটিক এলিমেন্টগুলো একবারই তৈরি হবে। হ্যাঁ, টিচার চেঞ্জ হতে পারে, অথবা টিচারও স্ট্যাটিক হিসেবে চিন্তা করতে পারো, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো টিউশন ফি চেঞ্জ হয়ে গেছে, পার্টিকুলার কিছু স্টুডেন্টের জন্য চেঞ্জ হয়েছে। ফর এক্সাম্পল, যারা মনে করো সিজিপিএ 3.5 তাদের জন্য স্কলারশিপ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? টিউশন ফি স্কলারশিপ চেঞ্জ হওয়া মানে তো টিউশন ফি চেঞ্জ হওয়া, ঠিক আছে? সো এটা পার্টিকুলার স্টুডেন্টের জন্য চেঞ্জ হয়, সবার জন্য তো চেঞ্জ হয় না। আবার যদি সবার জন্য চেঞ্জ হয় সেটা আমার স্ট্যাটিক, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদের এখানে ইনোটটা দিচ্ছে, কারণ হলো এই ফাংশনটা নন স্ট্যাটিক। সো এইটা স্ট্যাটিক, দ্যাট মিন্স কি যখন এই ক্লাসটা তৈরি হয়েছে তখন কি মেইন মেথড তৈরি হয়ে গেছে না, ঠিক আছে? বাট ফাংশনটা তৈরি হয়েছে, তাহলে কি এটা কল দিতে পারবে? আমি একটু ভালো মতো বলি। সো সলিউশন ক্লাসটা যখন লোড হয়েছে তখন মেইন মেথডটা তৈরি হয়ে গেছে, আর যে কোনো স্ট্যাটিক এলিমেন্টগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবা উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। তুমি কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই ওই এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবা যদি সেটা স্ট্যাটিক হয়। আমরা কি লিখছি সেট উইথ, এটা কি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া তুমি করতে মানে অ্যাক্সেস করতে পারবা, বাট স্ট্যাটিক এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবা। তুমি যদি ফর এক্সাম্পল আমি যদি রানের মধ্যে যাই, আমি রাইট ক্লিক করে যদি রানে দিই, এখানে দেখো রান সলিউশন ডট মেইন বলতেছে। সলিউশন কি একটা ক্লাস না? তাহলে এই মেইন মেথডটাকে অ্যাক্সেস করতেছি কিভাবে? ক্লাসের মাধ্যমে না? কোন অবজেক্ট ক্রিয়েট করছে, যে আমি একটা সলিউশন অবজেক্ট ক্রিয়েট করছি, দেন ওই অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতেছি, এভাবে অ্যাক্সেস করতেছি, ক্লাস দিয়ে অ্যাক্সেস করছি না? ইভেন আমরা যখন সিস্টেম আউট দিছি, সিস্টেম একটা ক্লাস, এটা কোন অবজেক্ট তৈরি করছি, ডট আউট, এটা একটা ভেরিয়েবল, সামথিং একটা ভেরিয়েবল, এটা আসলে একটা ক্লাস টাইপের ভেরিয়েবল। সো সিস্টেমের ভিতরে আউটটাকে আমি অ্যাক্সেস করতেছি, দেন ওটার ভিতরে প্রিন্টারটাকে অ্যাক্সেস করতেছি, বাট এর মধ্যে আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করছি। সো এটা ছিল স্ট্যাটিক। সো যে কোনো স্ট্যাটিক এলিমেন্টকে তুমি অ্যাক্সেস করতে পারবা উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট, যদি সেটা পাবলিক হয়। প্রাইভেট হলে কিন্তু স্ট্যাটিক হলেও তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবা না, ঠিক আছে? ওটা ইন্টারনালি অ্যাক্সেস করতে পারবা, বাট এক্সটার্নালি তুমি অ্যাক্সেস করতে পারবা না। সো পাবলিক প্রাইভেট কিন্তু এটা আলাদা জিনিস। স্ট্যাটিক হলো যখন তুমি ক্লাসটা লোড করবা তখন ওই স্ট্যাটিক এলিমেন্টগুলো ক্রিয়েট হবে, অ্যান্ড ইউ ক্যান অ্যাক্সেস দ্যাট এলিমেন্ট জাস্ট ইউজিং ক্লাস নেম উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। কারণ কি ওইগুলো অবজেক্ট ক্রিয়েট করার আগে ক্রিয়েট হয়ে গেছে, তুমি অবজেক্ট ক্রিয়েট করার আগেই ইউআই তৈরি হয়ে গেছে। সো যে কেউ ইউআইকে অ্যাক্সেস করতে পারবে, বাট অবজেক্ট ক্রিয়েট করেও তুমি অ্যাক্সেস করতে পারবা। বাট এটা একটা এক্সট্রা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে তুমি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াও ইউজ করতে পারবা শুধুমাত্র ক্লাস দিয়ে। তাহলে আমি যদি ক্লাস দিয়ে সলিউশন ডট মেইন দিয়ে মেইনটাকে আমি অ্যাক্সেস করলাম, কারণ কি মেইনটা তৈরি হয়ে গেছে না, আমি এটা কল দিতে পারবো। বাট এই মেইনের মধ্যে যে এই লাইনটা যখন আসবে তখন ক্লাসের মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে, এটা তোমার ক্লাসের ডিজাইনের মধ্যে আছে, বাট এটা মেমোরির মধ্যে কোনো জায়গায় তৈরি হয়েছে, কারণ কোনো ইনিশিয়ালাইজ করে না। আমি কি বলছি, নন স্ট্যাটিক এলিমেন্টগুলো তৈরি হবে যখনই তুমি এটাকে নিউ দিয়ে অবজেক্ট তৈরি করবা, আদারওয়াইজ কোনো নন স্ট্যাটিক এলিমেন্ট তৈরি হবে না। অনলি স্ট্যাটিক এলিমেন্টগুলো তৈরি হয়ে থাকবে যখনই তোমার ক্লাস তৈরি হবে, একদম সেম ইউআইয়ের মতো। ইউআই ক্যাম্পাস আগে থেকে তৈরি হবে, সো এটা যদি চেঞ্জ হয় সবার জন্য চেঞ্জ হবে, বাট নন স্ট্যাটিক যে এলিমেন্টগুলো আছে সেগুলা তৈরি হবে না। সেগুলো মনে করো তোমার আইডি কার্ডটা আগে থেকে তৈরি হয়ে থাকবে, কেউ জানে যে তুমি এখানে স্টুডেন্ট হিসেবে আসবা, যখন তুমি স্টুডেন্ট হবা তখন তোমার এটা আইডি কার্ড দেওয়া হবে। সেই হলো নন স্ট্যাটিক এলিমেন্ট, যখন তুমি তৈরি হইতেছো ইউআইয়ের জন্য তখনই তোমাকে একটা আইডি কার্ড দেওয়া হইতেছে অথবা কিছু এলিমেন্টস দেওয়া হইতেছে, বুঝা গেছে? নন স্ট্যাটিক স্ট্যাটিক। আমি আগে আবার রিপিট করতেছি, নন স্ট্যাটিক এলিমেন্টগুলো তৈরি হবে অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময়, স্ট্যাটিক এলিমেন্টগুলো তৈরি হবে হচ্ছে যখন ক্লাস তৈরি হবে। সো অবজেক্ট ক্রিয়েট করার আগে এগুলো তৈরি হয়ে গেছে। সেকেন্ড, নন স্ট্যাটিক জিনিসগুলোকে আমি এলিমেন্টগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া, আর স্ট্যাটিক এলিমেন্টগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো হলো অবজেক্ট ক্রিয়েট করেও তুমি অ্যাক্সেস করতে পারবা, ক্লাস দিয়েও তুমি অ্যাক্সেস করতে পারবা। এরকম না যে তুমি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া তুমি অ্যাক্সেস করতে পারবে না। ফর এক্সাম্পল আমি যদি
এখানে দেই সলিউশন, আমি এখানে যদি লিখি সলিউশন, সরি তাহলে কিন্তু ইররটা সলভ হয়ে যাচ্ছে। কারণ কি, আমি একটা অবজেক্টকে তারপরে অ্যাক্সেস করতেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখে রাখো, ধরো আমি যদি এটা প্রাইভেটও করি তাও কিন্তু আমি অ্যাক্সেস করতে হবে। তো আমি একটা জিনিস বলছিলাম যে ডট দিয়ে প্রাইভেটগুলোকে অ্যাক্সেস করা যাবে না, বা ডট দিয়ে প্রাইভেটগুলোকে অ্যাক্সেস করা যাবে যদি সেটা আমার ক্লাসের মধ্যে হয়। তো আমি বলছিলাম ক্লাসের ভিতরে প্রাইভেট পাবলিক যে কোনোভাবে তুমি অ্যাক্সেস করতে পারবা যদি সেটা ইন্টারনাল ডিফারেন্সের মধ্যে থাকে, যে কোনো ওয়েতে, সেটা প্রাইভেট হোক, পাবলিক হোক, প্রোটেক্টেড হোক, ডিফল্ট হোক, এনি টাইপস অফ মডিফায়ার। ওই সময় তুমি মডিফায়ার দেখবেই না, তুমি দেখবা যে এটা কি কার্লি ব্রেসের মধ্যে, যে হ্যাঁ কার্লি ব্রেসের মধ্যে, তুমি এটা যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারো। বাট যদি সেটা বাইরে হয় তাহলে তুমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই জিনিসটা আবার আরেকভাবে সলভ করতে পারি কি, যদি অনলি আমি ফাংশনকে কল দিতে চাই তাহলে আমি এটাকে করে দিতে পারি প্রাইভেট স্ট্যাটিক, ঠিক আছে। সো অনলি খালি মেথড না, তুমি যদি বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো এবং সেটা যদি স্ট্যাটিক না হয় তাহলে তুমি কিন্তু এই ভিতর থেকে আবার অ্যাক্সেস করতে পারবে না। সো ইট ক্যান বি মেথড আর ইট ক্যান বি ভেরিয়েবল, সো এনিথিং। আচ্ছা, তোমাদের আচ্ছা পয়লা ফাল্গুন না, তোমাদের মোবাইলে অনেক ডিস্টার্ব করে, ঠিক না? অনেকে নিচে নিচে নিয়ে নিয়ে মোবাইল ইউজ করা ট্রাই করতেছো। দেখো তোমরা যে পরিমাণে মানে বেয়াদব, তার থেকে বেয়াদবগিরি আমি করে আসছি। সো তোমরা কতটুকু বেয়াদব হইতে পারবা তার চেয়ে মানে ওই ধারণা আমার আছে, ঠিক আছে। সো আমার ক্লাসে প্লিজ ট্রাই করো না। নেক্সট টাইম থেকে যারা, আমি পার্টিকুলার কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, নেক্সট টাইম থেকে আমি যাকে দেখবো আমি জাস্ট একদম সসম্মানে বের করে দেবো। আর ওই বের করাটা খুবই সসম্মানজনক হবে না, ঠিক আছে। তোমরা চিন্তা করো যে তোমাদেরকে কেউ দেখে না, তোমরা খুবই স্মার্ট, কুল, ইয়েস তোমরা অনেক কুল, ঠিক আছে। বাট তার চেয়েও আমি মনে হয় বেশি কুল, কারণ তোমাদের থেকে 7-8 বছর আমি স্টুডেন্ট লাইফ পার করে আসছি। ইভেন আমিও এখনও মানে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমার এখন রেজাল্ট আসে নাই। তো আমি এখনও মানে লফুলি স্টুডেন্ট, ইভেন আমার সবসময় স্টুডেন্ট। আমার হয়তো এরপরে তোমরা অনার্স কমপ্লিট করবা, মাস্টার্স কমপ্লিট করবা, এরপর আবার হায়ার স্টাডিজের জন্য যাবা। তো সারা জীবন আমরা স্টুডেন্ট হিসেবে থাকি। সো আমাদের স্টুডেন্ট মাইন্ড থাকে, আমরা যখন টিচার হিসেবে আসি তখন আমাদের স্টুডেন্ট মাইন্ড থাকে। সো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও ক্লাসের মধ্যে যে দুষ্টামি ফাজলামি করি নাই, করছি, কিন্তু আমরা একটা লিমিট দেখে করছি। অ্যান্ড টিচাররা যাতে কোনো সময় ধরা খায়নি, ঠিক আছে। আমাদের টিচারও এরকম না যে বলতো না, আমাদের টিচার এরকম এক টিচার ছিল যে হলো কন্টিনিউয়াসলি কথা বলতেছে, হঠাৎ করে বলতেছে এই যে ক্লাস কী করতেছ, মানে একজন কিছু অ্যাক্সেস করতেছে বলে আবার শুরু করে দিত লেকচার। সো আমরা কিন্তু অ্যাটলিস্ট ক্লাস টাইমটা আমরা থাকতাম, অ্যাটেন্টিভ থাকতাম। যখন স্যাররাও মজা করতো তখন আমরাও মজা করতাম। সো আমাদের বাসা যায় পড়তে হতো না। আমি স্পেশালি কোনো সময় পড়িনি, আমি ক্লাস টাইমটাই পড়তাম, এরপরে বাইরে যে আমি হলো কন্টেস্টে কাজ করতাম। আমি ইভেন আমি কোনো সময় মনে পড়ে আমি এই আমাদের যে ল্যাব টাস্ক থাকে, আমি কোনো ল্যাব টাস্ক মনে হয় বাসায় নিয়ে যেতাম না। আমি ওই সময় আমাদের 3 ঘন্টা টাইম থাকতো, আমি 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ওইখানে কাজ ওখানে শেষ। যত কাজই দেওয়া হতো, আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ কিছু কাজ নেওয়া হয়তো যদি কোনো দিন ক্লাস টাইম বেশি থাকতো না। আমাদের ক্লাস টাইম মোটামুটি 1 ঘন্টা, যেমন তোমাদের 1 ঘন্টা লেকচার দেওয়া হয়, 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়। তো আমাদেরও 1 ঘন্টায় এরকম ক্লাস নেওয়া হয়তো, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ক্লাস হয়তো, বাকি সময় দেওয়া হয়তো। তো ক্লাস টাইমটা আমরা এক্সপেক্ট করি তোমরা ক্লাসে মনোযোগী দিবা। তাই এখন তোমাদের মন যেখানে পড়ে থাকে, অনেক কিছু বলে ফেললাম ক্লাস টাইমের মধ্যে। যাই হোক, নেক্সট টাইম থেকে একটু থাকবা। আর হচ্ছিলো যারা লেট করে আসো, প্লিজ নেক্সট টাইম থেকে, আমি এমনি 5 মিনিট পরে ঢুকি প্রত্যেক দিন। সো আমি ঢোকার পরে আমি দরজা নক করে দেবো। আমি হয়তো 2-3 মিনিট, আমি এখানে সেট আপ করতেও 2-3 মিনিট লাগে। সো সেট আপ করে আমি দরজা লক করে দেবো। সো 5 মিনিটের মধ্যে আসার চেষ্টা করবো অ্যাটলিস্ট, ঠিক আছে। আর সকালবেলা তোমরা অনেকে দূর থেকে আসো, আমিও দূর থেকে আসি। তো অনেকে হয়তো আমাকে বাসেও দেখো, তা আমিও মানে মোটামুটি তোমাদের লেভেলে দূর থেকে আসি। সো চেষ্টা করবা এই ক্লাসের পর থেকে যত তাড়াতাড়ি আসা যায়। আমি এরপর ক্লাস থেকে আমি দরজা লক করে দেবো। আর কেউ যদি ক্লাসের মধ্যে আর কিছু করো, অনেক ক্লাস হয়ে গেছে, এরপর আমি জাস্ট আস্তে করে বের করে দেবো। আমি তোমাদেরকে ফ্রিডম দিব, বাট তুমি যদি ওই ফ্রিডমটাকে মিস ইউজ করো, আমি খুব খারাপ পাবি এই দিক থেকে।
ওকে, সো স্ট্যাটিক নন স্ট্যাটিক বুঝে গেছে। এখন আমি জাস্ট একটু ডিসক্রাইব করি এই মেইনটাকে আমরা কেন স্ট্যাটিক করি। দেখো মেইনটাকে কি কল করে, সিস্টেম। সো সিস্টেমকে যদি আমি এনফোর্স করি যে তোমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন তারপরে তুমি হলো আমাকে অ্যাক্সেস করতে পারবে, যেটা আসলে কিন্তু রাইট ওয়ে না। ঠিক আছে, তোমাকে মেইন মেথডটাকে এভাবে তৈরি করতে হবে যাতে সে উইদাউট ডিক্লেয়ারিং এনি অবজেক্ট অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, তো এর জন্য আমাদের হলো মেইন মেথডটাকে আমরা স্ট্যাটিক করে রাখি। সো এখন মেইন মেথড থেকে তুমি যদি কাউকে অ্যাক্সেস করতে যাও তাহলে সেটাকেও তোমাকে স্ট্যাটিক রাখতে হবে, কারণ আমরা কি জানি, আমরা স্ট্যাটিক কনটেক্সট থেকে নন স্ট্যাটিক জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবো। জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু তোমরা আবার মানে ম্যাশ আপ করো না যে স্ট্যাটিক অ্যাক্সেস মডিফায়ার, দুটা কিন্তু আলাদা জিনিস। স্ট্যাটিক হলো কোন সময় ক্রিয়েট হবে সেটা স্পেসিফাই করতেছে, যে অবজেক্ট ক্রিয়েট করার সময় ক্রিয়েট হবে নাকি অবজেক্ট ক্রিয়েট করার আগে ক্রিয়েট হবে। আর নন স্ট্যাটিক জিনিসগুলো কোনগুলো, যেগুলো অবজেক্ট ক্রিয়েট করার সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তৈরি হবে। আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমাদের আইডি কার্ড হলো নন স্ট্যাটিক, যেটা তুমি যখন ক্রিয়েট হবা মানে ইউআই স্টুডেন্ট হিসাবে ক্রিয়েট হবা তখন সেটা তৈরি হবে। আর ইউআই ক্যাম্পাস হলো স্ট্যাটিক, যেটা তুমি তৈরি হওয়ার আগেই তৈরি হয়েছে, এবং ওই ক্যাম্পাস চেঞ্জ হলো সবার জন্য চেঞ্জ হবে। ঠিক আছে, সো এখন ধরো আমার বক্সের মধ্যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, সে মনে করো এ। ঠিক আছে, এখন এ এর মধ্যে যদি কোনো ভ্যালু চেঞ্জ করি সেটা কি সবার জন্য চেঞ্জ হবে না? কারণ এ ভেরিয়েবলটা মনে করো আমি বক্স একটা ক্লাস চিন্তা করি, এই বক্স ক্লাসটা যখন তৈরি হইলো, এটা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু এ ভেরিয়েবলটা তৈরি হয়ে যাবে। সাপোজ ধরো 10 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দেব ফার্স্টে। ভাই 10 দিয়ে ইনিশিয়ালাইজ করা মানে হলো আমি যখন ডিক্লেয়ার করতেছি বক্স ক্লাসটা int a int static a equal to 10, সরি আগে। সো আমি যখন এটাকে অ্যাক্সেস করতেছি int a 10, তাহলে কি আমার যখন বক্স ক্লাসটা তৈরি হবে তখন কি সাথে সাথে এটা তৈরি হয়ে যাবে। এখন যখন বক্স 1 অবজেক্টটা তুমি তৈরি করলা তখন জাস্ট তৈরি হবে কি নন স্ট্যাটিক এলিমেন্টগুলো, দ্যাট মিন্স w h d, তারপর হলো যে বক্সের যে কনস্ট্রাক্টরটা আছে, ইনিট যে মেথডটা আছে, গেট যে মেথডগুলো আছে, এগুলো তৈরি হবে। ঠিক আছে, বাট এ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এ কিন্তু এখন আর তৈরি হবে না, কারণ এটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় তৈরি হয় না, এটা তৈরি হয় যখন ক্লাসটা তৈরি হয়েছে। সো এরপরে যদি তুমি বক্স 2 তৈরি করো তখনও কিন্তু সেম এই জিনিসগুলাই তৈরি হবে, বাট এ কিন্তু তৈরি হবে না। ঠিক আছে, এখন তুমি যদি বক্সের এটাকে যদি তুমি আপডেট করো, আপডেট কিভাবে করতে হবে, b box 1 dot a equal to 15, তাহলে কি এটা 15 হয়ে যাবে না? কারণ কি এ কি একবারই তৈরি হয়ে আছে না, ওই যে ক্যাম্পাস চেঞ্জ করে দিল। এখন আমি যদি এখন বক্স 2 দিয়ে এ দিয়ে অ্যাক্সেস করি তাহলে কত পাবো? 15 পাবো না, কারণ বক্স 2 এর জন্য এ কি তৈরি হবে, কারণ এটা কি সবার জন্য একটাই তৈরি হবে না যখন ওই বক্স ক্লাসটা তৈরি হয়েছে। তাহলে তো আমি কিন্তু বক্স 1 দিয়েও অ্যাক্সেস করতে পারছি, মানে অবজেক্ট দিয়েও কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আবার আমি চাইলে এভাবে অ্যাক্সেস করতে পারবো, বক্স ডট এ প্লাস ইকুয়াল টু 5, তাহলে এখানে যাবে 20। এখন যদি আমি প্রিন্ট করি, আমি প্রিন্ট পুরোটা লিখলাম না, প্রিন্ট বক্স 2 ডট এ, তাহলে কত প্রিন্ট হবে? এর কত প্রিন্ট হবে? 20। কারণ কি এটা এক প্যারামিটার আছে, এটা সেন্ট্রাল, এটা কাইন্ড অফ গ্লোবাল ভেরিয়েবল তৈরি নিতে পারবে, প্লাস গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, যেটা হলো অলওয়েজ সব অবজেক্টের জন্য একবারই তৈরি হবে, আপডেট হলে এক জায়গায় আপডেট হবে, বাট এখানে w আর এখানে w কিন্তু ডিফারেন্ট। সো তুমি এখানে যদি আপডেট করো এটা এটার জন্য আপডেট হবে, আর এখানে আপডেট করলে এখানে আপডেট করলে এটার জন্য আপডেট হবে। তো দুইটা কিন্তু আলাদা। তুমি যেখানে 10 রাখো এখানে যে কিন্তু 10 পাবো না। ঠিক আছে, ওই যে এভাবে চিন্তা করবা, তোমার জন্য আইডি কার্ড চেঞ্জ করা হলো, তোমার মনে করো একটা ব্লু আইডি কার্ড দেওয়া হলো, আরেকজনকে রেড আইডি কার্ড দেওয়া হলো।
তাহলে যাকে রেড আইডি কার্ড চেঞ্জ করে দেওয়া হলো তার জন্য কি তোমারটা চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। কিন্তু যদি ক্যাম্পাস চেঞ্জ করে ফেলে, পুরো ক্যাম্পাসে কালার যদি চেঞ্জ করে ফেলে, তাহলে কি তোমার জন্য ক্যাম্পাসে কালার চেঞ্জ হবে, আর একজনের স্টুডেন্টের জন্য ক্যাম্পাসে কালার চেঞ্জ হবে। বুঝা গেছে? সো এটা কিন্তু ইনপুট আউটপুট হিসাবে থাকতে পারে। সো আমি ইনপুট আউটপুটের এরকম প্রোগ্রাম দিয়ে আমি স্ট্যাটিক দিয়ে দিতে পারি। তখন তোমার খেয়াল রাখতে হবে যে ভেরিয়েবলটা কি স্ট্যাটিক কিনা। যদি স্ট্যাটিক হয় তাহলে তুমি গ্লোবালি এরকম একটা ডিক্লেয়ার করে রাখবা, আর এরকম একটা গ্রাফিক্যাল ভিউ তৈরি করবা সবসময় যখন তুমি ইনপুট আউটপুটের প্রবলেমগুলো থাকবে। যে বলা হয় যে আউটপুট কি হবে সেটা বের করো। তো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এরকম একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করে নিতে হবে, যে এটা হলো আমার ক্লাস, তো এই ক্লাসের জন্য এই ভেরিয়েবলগুলো অলরেডি তৈরি হয়ে আছে, এন্ড এটা হলো আমার অবজেক্ট, সেই জন্য এই অবজেক্টগুলো তৈরি হয়েছে। মেথডগুলো না কারণ মেথডগুলো আসলে তো বেশি ইম্পর্টেন্ট না, কারণ মেথডগুলো সবসময় ভেরিয়েবলগুলো নিয়েই কোনো একটা ক্যালকুলেশন করে। তো এগুলো আসলে দেখার দরকার নেই, বাট অ্যাটলিস্ট ভেরিয়েবলগুলো লিখে রাখো। তারপরে ভ্যালুগুলো কিভাবে আপডেট হইতেছে, প্রত্যেক ইনস্ট্রাকশন পড়বো যে ভ্যালুগুলো আপডেট হইতেছে সেটা এখানে আপডেট করবে, তাহলে তোমার মানে একটা ভিউ থাকবে। তো তোমরা অনেকে কিন্তু মেন্টালি এই গ্রাফটা তৈরি করো, যে এখানে একটা বক্স ক্লাস আছে, এখানে একটা বক্সের মধ্যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, এন্ড আমি বক্স ওয়ান তৈরি করলাম, এর মধ্যে এই ভেরিয়েবলগুলো আছে, এরকম তোমার মেন্টালি চিন্তা করো। যদি মেন্টালি চিন্তা করতে যাও এটা অনেক টাফ ইনপুট আউটপুট বের করা, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, সি, জাভা, যে কোনো সাবজেক্টে যাও আউটপুট বের করা খুবই টাফ যদি তুমি মেন্টালি চিন্তা করো। বাট এরকম যদি একটা স্ট্রাকচার মানে গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করে নাও, যে কার মধ্যে কোন ভ্যালুগুলো আছে, কীভাবে আপডেট হইতেছে, দেন দেখবে যে এগুলো খুবই ইজি। হ্যাঁ, তোমরা অনেক করে আসছো, মানে আউটপুটের মানে কোশ্চেন সলভ করে আসছো, এবং তোমাদের কাছে এটা অনেক টাফ লাগে। আমি অনেকে দেখছি যে অনেক প্রোগ্রামিংয়ে ভালো, বাট হচ্ছে হলো যখন এইসব প্রবলেম দেওয়া হয় তখন তারা একটু হিমশিম খায়। সো আমার উপরে একটু ট্রাস্ট করো, বাসায় যে দরকার হলে ওই এসপিএল এর প্রবলেমগুলোই একটু ট্রেস করে দেখো, অথবা তোমাদের অলরেডি আমি কিন্তু সিটি কোশ্চেন আগের বছরে অ্যাপ করে দেওয়া আছে, সিটি কোশ্চেন, তারপর হচ্ছে হলো ফাইনালের কোশ্চেন, সরি মিডের কোশ্চেন। সো ওগুলো একটু দেখো, ওগুলোর মধ্যে দেখো যে আউটপুটগুলো কীভাবে ট্রেস করে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস দেখে আজকে একটু শেষ করব, সেটা হচ্ছে হলো আমরা যখন একটা ভ্যালু পাস করতাম একটা মেথডের মধ্যে, পাস বাই ভ্যালু মনে আছে? আমরা ভ্যালু হিসেবে পাস করতাম, সি এর মধ্যে পড়ে আসছি, অনলি ভ্যালু পাস করে দিতাম, অথবা অনেক সময় পয়েন্টার পাস করতাম। আচ্ছা, খুশি খবর হলো এখানে কোনো পয়েন্টার নাই, ঠিক আছে? বাট পয়েন্টার টাইপের একটা জিনিস আছে, বাট ওটা পয়েন্টার থেকে ইজি। মানে পয়েন্টের মধ্যে তোমাদের কী দিতে হতো, ডট স্টার দিয়ে এই করতে হতো, তারপরে ডট দিয়ে সামথিং সামথিং অনেক কিছু করতে হতো। এখানে পয়েন্টটা অলরেডি নিজে হ্যান্ডেল করে নেয়, মানে ব্যাকগ্রাউন্ডে। সো তোমার হ্যান্ডেল করতে হবে না, তুমি জাস্ট ভেরিয়েবল হিসেবে হ্যান্ডেল করবে, বাট তোমাকে মনে রাখতে হবে যে এখানে পয়েন্টটা হ্যান্ডেল করতেছে, কারণ ওটা আউটপুটের সময় একটু মানে ফ্যাক্ট করে। বাট তোমার ওটা আলাদাভাবে পয়েন্টের জন্য তোমার কোড লিখতে হবে না, সেম কোডই তুমি যেভাবে ভেরিয়েবলের জন্য কোড লেখো সেম কোডই লিখবা, বাট জাস্ট মনে রাখতে হবে যে এখানে পয়েন্টের কাজ হচ্ছে, এটা তোমার মনে রাখার জিনিস, আর কোনো কিছু না। ঠিক আছে? কোডে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, নর্মাল আমরা যদি একটা জাস্ট মানে কোড দেখি, ধরো এটা হচ্ছে আমি দিলাম এখন আমি বলবো এই দুইটা লাইনে কি কি প্রিন্ট হবে। এখানে এর ভ্যালু কত প্রিন্ট হবে, এখানে এর ভ্যালু কত প্রিন্ট হবে। এখানে কত 20 না 20। আর কেন কোনো আইডিয়া আছে? কেন কেন রেফারেন্স আর কারণ কোনো আইডিয়া নেই? টেন হবে কেন? দেখো, তোমরা একটা জিনিস বারবার ভুল করো মেথড ডিক্লারেশনের সময়,
তোমরা চিন্তা করো যে আমি আইএনটি এ ডিক্লেয়ার করছি এ, এখানে আইএনটি এ নামে একটা ডিক্লেয়ার হয়েছে, সো এই দুইটা দিয়ে সেম। ভেরিয়েবলের নাম সেম হলেই সেম হয় না। এখানে আরেকটা লোকাল ভেরিয়েবল তৈরি হয়েছে আইএনটি এ দিয়ে। যখনই তুমি একটা ডাটা টাইপ একটা ভেরিয়েবল দিতেছো তখনই নতুন একটা ভেরিয়েবল তৈরি হবে, এটা যে জায়গায় হোক। যখনই তুমি ডাটা টাইপ দেন একটা ভেরিয়েবল নাম দিচ্ছ, ওখানে নতুন একটা ভেরিয়েবল তৈরি হবে। এখানে আমরা কি করতেছি, এ ভ্যালুটা জাস্ট আমি পাস করে দিচ্ছি। সো আমার মেইন মেথডের কথা যদি চিন্তা করি, সরি সলিউশন ক্লাস যদি আচ্ছা সলিউশন ক্লাস না, মেইন মেথডে ছিল। মেইন মেথডের কথা যদি চিন্তা করি, এখানে একটা ভেরিয়েবল আছে হচ্ছে এ, এটার মধ্যে কত আছে 10। এটা দিয়ে যখন আমি কল দিলাম ফাংশন এ, এখানে কিন্তু একটা আমার ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এটা কি ফাংশনের মধ্যে, সো এখানে ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে এ। আমি এখানে কি করতেছি, অনলি এ এর মধ্যে এটা কি এটা, কারণ এটা এ কার লিমিটের মধ্যে আছে, সো এ এর ভ্যালু হলো 10, আমি এ ভ্যালুটাকে পাস করে দিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে এখানে কত আসে 10। তাহলে এই এ ভেরিয়েবল আর এ ভেরিয়েবল কিন্তু সেম না, এটা আলাদা। নাম সেম হইলেই সেম হবে না, এটা কিন্তু তোমরা অনেক সময় পরে একটা ভুল করো। অন্য মেথডে আমি প্যারামিটার হিসেবে যখন ডিক্লেয়ার করলাম, তোমরা চিন্তা করো এই এ আর এ হলো সেম না। তো আমি যখন এখানে প্লাস দিয়ে দিলাম, এখানে প্রিন্ট হয়ে গেছে, এখানে কি চেঞ্জ হয়েছে, এন্ড এই কোড ব্লকটা যখন কাজ করে শেষ করে এখানে শেষ করে চলে আসলো, তখন এখান থেকে যখন আমার এ লাইনে চলে আসবে, তখন কিন্তু এই যে এর অংশ বের হয়ে যাবে। কারণ এরপরে কি আর এর এক্সিস্টেন্স আছে, কারণ ওই কোড ব্লক থেকে সে বের হয়ে আসছে। তো এরপরে কিন্তু এর কোনো এক্সিস্টেন্স নাই। তখন আমি যদি এ প্রিন্ট করি, এটা কাকে রেফার করতেছে, এটাকে, তখন আমার প্রিন্ট হবে হচ্ছে বুঝা গেছে। সো আমার যখন আমি মেথডে কল করতেছি, তুমি যখন চেঞ্জ করে দাও, ধরো এটাকে চেঞ্জ করে A1 করে দাও, তাও কিন্তু সেম ঘটনাই ঘটবে। নিয়ে যাই, ঠিক আছে, কারণ ভেরিয়েবল নাম চেঞ্জ করলেই তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে A0 দিতে পারি, A1 দিতে পারি, কাজ একই হবে। তো এখানে আসলে A1 দিলে এখানে A1 একটা ভেরিয়েবল তৈরি হবে, বাট এটা কিন্তু এই দুটো কিন্তু লোকাল ভেরিয়েবল। ইভেন তুমি যদি এটাকে গ্লোবালও ডিক্লেয়ার করতা, মনে করো আমি এই আইএনটি এ কে, সরি এটাকে অবশ্যই স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হবে। কারণ কি, আমি এখান থেকে অ্যাক্সেস করতেছি, এখান থেকে অ্যাক্সেস করতে গেলে, যে কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে আমি নন স্ট্যাটিক কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না, সবগুলো আমি স্ট্যাটিক জিনিস অ্যাক্সেস করতে হবে। তাহলে এই অ্যাক্সেস হবে, তাহলে এই এ আবার, আচ্ছা আমি A1 দিয়ে দিচ্ছি, তাহলে এটা যদি চেঞ্জ করে দাও, এটা যদি চেঞ্জ করে দাও, তাহলে এ কিন্তু এই লোকালটা গ্লোবাল না, বুঝা গেছে। কারণ কি, আমরা কিন্তু ওই যে ইয়ের মধ্যে বলছিলাম, কনস্ট্রাক্টরের দ্বিজ অপারেটর পড়ানোর সময় বলছিলাম যে লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি বেশি। তো লোকাল ভেরিয়েবল যদি সেম নামে একটা লোকাল ভেরিয়েবল থাকে, তাহলে ওইটাকে ইউজ করবে, গ্লোবালটাকে ইউজ করবে না। তো আমি কিন্তু এখন এটাকে ইউজ করবো না, কারণ আমাকে লোকাল ভেরিয়েবল একটা আছে, বুঝা গেছে। সো এটাই হচ্ছিল পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালু মানে কি, জাস্ট তুমি ভ্যালুটা পাস করে দিবা, তাদের মধ্যে কোনো রিলেশন তৈরি হবে না। সো আমি যদি ওটার ভিতরে কোনো কিছু এডিট করি, ওইখানে এডিট হবে, বাইরে কোনো এডিট হবে না। সো পাস বাই ভ্যালু বুঝা গেছে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। আচ্ছা, পাস বাই ভ্যালু কোন সময় হবে, বুঝবা কি হবে, কারণ আমি বলছি পাস বাই রেফারেন্স সেম টাইপেরই হবে। আচ্ছা, পাস বাই ভ্যালু হবে হচ্ছিল যদি প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করি। প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলা, ইন্টিজার, ডাবল, যেগুলো ফার্স্ট লেটারটা হচ্ছিল স্মল, এটা একটা বোঝার উপায়। কিন্তু বাদ যদি আমি ক্লাসটাও যদি স্মল লেটার দিয়ে তৈরি করি, যেমন সলিউশন ক্লাস, বক্স ক্লাস যদি দিলাম, চিন্তা করি ক্যাপিটাল যদি বি দিয়ে না তৈরি করে স্মল বি দিয়ে যদি তৈরি করি, তাহলে ওটা কি চেঞ্জ হয়ে যাবে, যে প্রিমিটিভ হয়ে যাবে। ওটা তুমি ভুল করে তুমি বি দিছো, স্মল বি দিছো, ওটা আসলে কোনো দোষ নাই। বাট আমরা জেনারেলি হলো ক্লাস অথবা নন প্রিমিটিভ ডাটা টাইপগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে আমি শুরু করি। সো তুমি যদি স্মল দিয়ে শুরু করো, তাও কিন্তু এটা নন প্রিমিটিভ, ঠিক আছে। সো সোজা কথা হচ্ছে হলো, যদি কোনো জিনিস প্রিমিটিভ হয়, মানে কোনো এলিমেন্ট যদি প্রিমিটিভ হয় অথবা ভেরিয়েবল যদি প্রিমিটিভ হয়, তাহলে সেখানে হবে পাস বাই ভ্যালু।
জিনিসটা বুঝা গেছে? এবং এটার জন্য আলাদা একটা ভেরিয়েবল তৈরি হবে এভরি টাইম। প্রিমিটিভ নন প্রিমিটিভের ক্ষেত্রে তুমি যখনই একটা ডাটা টাইপ সামনে দিচ্ছ, দেন একটা ভেরিয়েবল নাম দিচ্ছ, তখন নতুন একটা ভেরিয়েবল তৈরি হবে ওইখানের জন্য। বুঝা গেছে? বুঝলাম না। এখানে তাহলে রিটার্ন করতে হইতো, বাট এ তো চেঞ্জ হয়ে গেছে না। রিটার্ন করলে এখানে যদি আবার এর মধ্যে রিসিভ করতে তাহলে চেঞ্জ হইতো এটা, বাট যদি এর মধ্যে রিসিভ না করতে তাহলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস বলো, আমি যদি এখানে ধরো এই কোডের মধ্যে আমি কোনো চেঞ্জ করবো না, তাও আমি এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে চেঞ্জ করবো? মানে এই যে 10 যে যোগ হচ্ছে, 10 এখানে যোগ করার পরে আমি এটাকেও চেঞ্জ করতে চাই, এটা তো চেঞ্জ হইলই, আমি এটাকেও চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে চেঞ্জ করবো? রিটার্ন দিলে তো আবার এখানে চেঞ্জ করতে হবে না রিসিভ করার জন্য, রিসিভ না করলে তো এডিট হবে না। কথাটা বুঝতে পারছো? এখানে যদি আমি এ ইকুয়াল এটা না লিখি তাহলে এর মধ্যে চেঞ্জ হবে, এ তো জাহাজে তাই থাকবে। বা আমি চাচ্ছি এখানে কোনো চেঞ্জ করবো না, আমি এখানে এমন ভাবে চেঞ্জ করবো যাতে এটাকেও চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি। তো এখানে জাস্ট আমি যদি দুই ব্যবহার করা যায়, দিস ডট এ ইকুয়াল টু এ লিখে দেই, তাহলে কি আপডেটেড জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে না? ও আরেকটা এখানে প্রবলেম আছে, এই দিস অপারেটরটা আমরা ইউজ করি কোন সময়? যখন ওই ক্লাসে কোনো মানে ওই পার্টিকুলার একটা অবজেক্টের কোনো ক্লাস ভেরিয়েবল যদি ইউজ করতে চাই, ঠিক আছে? এখন দিস কি রেফারেন্স করে না একটা অবজেক্ট তৈরি হয় যখন, তখন তৈরি হয় না? বা স্ট্যাটিক এলিমেন্টগুলো কি অবজেক্ট তৈরি হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? যখন এটা স্ট্যাটিক তখন কি দিস তৈরি হয়েছে? দিস তৈরি হয় কোন সময়? যখন অবজেক্টটা তৈরি হয়। সো এখানে আমি স্ট্যাটিকের মধ্যে দিস ইউজ করতে পারবো না। কথাটা বুঝে গেছে? তাহলে এক্ষেত্রে আমাকে এই এর মধ্যে আপডেট করতে গেলে অবশ্যই আমার এর নামটা চেঞ্জ করতে হবে। এটা A1 করো, এটাকে A1 করো, তারপর A ইকুয়াল টু A1 লিখো, বাট দিস আমি লিখতে পারবো না। সো এই লাইনটা আমার কাজ করবে না। সো আইদার আমাকে এটাকে A1 করে দিতে হবে, এটাকে A1, এটাকেও A1 করতে হবে, ঠিক আছে? সবসময় যে দিস হেল্প করবে এরকম না। সো দিস আমরা ইউজ করতে পারতেছি না, কারণ হচ্ছে হলো স্ট্যাটিক এলিমেন্টগুলো অবজেক্ট ক্রিয়েট করার আগেই তৈরি হয়ে গেছে, আর দিস ক্রিয়েট হবে হলো অবজেক্ট ক্রিয়েট করার সময়, কারণ দিস হলো ওই অবজেক্টকে রেফার করে, ঠিক আছে? সো দিস ক্লাস ভেরিয়েবলকে রেফার করে, বাট দিস হলো ওই অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতে। যদি আমি বলছিলাম না দিস মানে কি নিজেকেই রেফার করা, তাহলে নিজেকে রেফার করা মানে কি আমি তো আগে তৈরি হইতে হবে। সেম স্ট্যাটিক জিনিসপত্রগুলো তুমি তো তৈরি হও নাই, বাট ইউআর ক্যাম্পাস তৈরি হয়ে গেছে, তুমি তৈরি হলে সেটা তুমি তোমাকে রেফার করতে পারবা, বা তুমি তো এখনো তৈরি হওনি, তো দিস কীভাবে তৈরি হবে? বুঝা গেছে? সো এর জন্য দিস স্ট্যাটিকের মধ্যে ইউজ করা যাবে, সেটাও কিন্তু একটা কজ। বুঝা গেছে? তো এখন পর্যন্ত দেখলাম যে পাস বাই ভ্যালু দিয়ে কীভাবে করা যায়। সো পাস বাই ভ্যালু আমি আগে বলতেছি, যখনই কোনো প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করবো, প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো? যেগুলো যে ফার্স্ট লেটার স্মল লেটার, অথবা স্মল লেটার এভাবে মনে রাখার দরকার নেই, যেগুলো হলো ক্লাস টাইপের না, যেগুলো ক্লাস টাইপ হিসেবে ডিক্লেয়ার করা হয়। সো ইন্টিজার, ডাবল মানে INT, DOBL, ক্যাপিটাল ডি না স্মল ডি, ঠিক আছে? স্মল ফ্লোট, এগুলো হচ্ছিল প্রিমিটিভ। সো প্রিমিটিভ ডাটা টাইপ যদি ইউজ করি তাহলে আমার এখানে হবে হচ্ছিল পাস বাই ভ্যালু, আর পাস বাই রেফারেন্স হবে হচ্ছিল নন প্রিমিটিভের ক্ষেত্রে। আমরা একটা দেখি। সো নন প্রিমিটিভ ভার্সন কিন্তু অলরেডি আমার তৈরি করা আছে, বক্স নামে একটা ক্লাস তৈরি করা আছে। সো আমরা ওই জিনিসটা ইউজ করি। সো ধরো আমি একটু কাজের সুবিধার জন্য এটাকে আমি কমেন্ট আউট করে দিই, এই পোর্শনটুকু। এখন এই বক্সটাকে আমি চেঞ্জ করি এখানে, সেই বক্স ওয়ানটা নিয়ে আমি কাজ করবো, কারণ বক্স ওয়ান এটা কি নন প্রিমিটিভ মানে অবজেক্ট, কারণ বক্স হলো ক্লাস টাইপের, আর বক্স ওয়ান তাহলে কি নন প্রিমিটিভ। যেহেতু আমি প্রিমিটিভটা দেখলাম যে পাস বাই রেফারেন্স হইতেছিল, সরি পাস বাই ভ্যালু হইতেছিল। আচ্ছা, আমাদের কাজের সুবিধার জন্য আমরা বক্সের ভিতরে একটা মেথড ডিক্লেয়ার করে নেই, পাবলিক void print details is out with class।
সো জাস্ট আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছিল অনলি উইথ হাইট এগুলো প্রিন্ট করে দেবে, ঠিক আছে, আদার্স কিছু নয়। এখন একটা আমি মেথড ডিক্লেয়ার করি, ধরো এটার নাম দিলাম মডিফাই, পাবলিক ভয়েড মডিফাই। আচ্ছা, এটা অবশ্যই স্ট্যাটিক হতে হবে, স্ট্যাটিক। এখন এখানে আমি ডাটা টাইপ হিসেবে নিলাম হলো বক্স 1, সো বক্স 1 ডট সেট উইথ, আমি ধরো 5 করে বাড়াই দিই, সেট উইথ and set depth বাড়াই দিলাম 15 and set height করে দিলাম 20, ঠিক আছে। তাহলে এখানে রেফার করার পরে আমি হলো বক্স 1 এর ভিতরে যে সেট উইথ হাইট আছে সেগুলো চেঞ্জ করে দেব। এখন আমি জাস্ট হলো এইটুকু জিনিসটাকে কপি করলাম, before modification then box 1 dot, এটাকে আগে ডিক্লেয়ার করতে হবে, box 1 dot print details দেখো মডিফাই একটা মেথড যেখানে বক্স 1 এ একটা অবজেক্ট হিসেবে নিচ্ছে, সেম আমরা আগে যেটা করছি আইএনটি যেটা দিয়ে করলাম সেখানে হচ্ছে আমরা বক্স দিয়ে করতেছি। সো বক্সের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, বিফোর মডিফিকেশন ডিটেইলস প্রিন্ট করলাম, দেন মডিফাই বক্স দিয়ে কল করে দিলাম, এরপরে আফটার মডিফিকেশনে আমি বক্সের ডিটেইলস প্রিন্ট করলাম দেখার জন্য যে ডিটেইলসটা আপডেট হয়েছে কিনা। আপনি তোর কথা আচ্ছা, যেহেতু আগেরটা আপডেট হয় না এটা আপডেট করো, ঠিক আছে, স্বাভাবিকভাবে বোঝার কথা। সো এখন জাস্ট রান করে দেখি। সো দেখো বিফোর মডিফিকেশন 5 10 5, আফটার মডিফিকেশন 10 20 15, বাট এটা আমি কোথায় মডিফাই করছি এখানে না, বাট অন্য জায়গায় মডিফাই হয়ে গেছে। সো এটা কীভাবে হলো? আমি তো বলছিলাম যে বক্স 1 যখন এখানে তৈরি করবো তখন ওই ফাংশনের ভিতরে আরেকটা বক্স তৈরি হবে, তো এটাকে আরেকটা ভেরিয়েবল তৈরি হওয়ার কথা ছিল না, যেটা ইন্টিজার হয়েছে। আমি কি বলছি, এনি টাইপস অফ ভেরিয়েবল, ইট ক্যান বি প্রিমিটিভ নন প্রিমিটিভ, এনি টাইপস অফ ভেরিয়েবলের ক্ষেত্রে তুমি যখন টাইপের নাম দিয়ে একটা ভেরিয়েবল নাম দিলে তখন একটা নতুন ভেরিয়েবল তৈরি হবে মাস। এটা হলো কি এই বক্স 1টা এখানে লোকাল আর এই বক্স 1টা এখানে লোকাল। সো আমি একের আগে বলতেছি এখানে কিন্তু নামের সাথে কোনো রিলেশন নাই, তুমি যে কোনো নাম দিতে পারো। সো আমি যদি এটাও এখানে বক্সও দেই তাও সেম কাজ করবে। এখানে যদি বক্স দিয়ে আমি যদি এগুলোকে বক্স করে দেই তারপরে যদি রান করি তাহলে দেখো সেম কাজই হবে। সো নামের সাথে কোনো কিন্তু রিলেশন নাই, এখানে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডে কি কাজটা হচ্ছে। সো এই ধরনের যদি প্রবলেম থাকে আমি আগে বলছি যে এরকম একটা গ্রাফের মতো তৈরি করে নেবা, ঠিক আছে। তো আমি এটার জন্য তৈরি করি, তো আমি লাইন বাই লাইন আসি। এখানে কি হইতেছে, বক্স 1 একটা অবজেক্ট তৈরি হইতেছে, দ্যাট মিন্স কি এখানে এরকম একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, w হচ্ছে হলো 5, h হচ্ছে হলো 10, depth হচ্ছে হলো 5, এটা হচ্ছে হলো বক্স 1। সো এইভাবে রেফার করতেছে, এভাবে দ্বিতীয় দিয়ে দিয়ে দেব, ঠিক আছে। এখন আর সাথে সাথে আবার কি হয়েছে, এখানে বক্সের একটা ভেরিয়েবল আছে, এখানে a = 10 তৈরি হয়েছে, এটা স্ট্যাটিক। আর যদি থাকতো তাহলে স্ট্যাটিক তৈরি করব। আর মেথডগুলো আমাদের লেখার দরকার নেই, কারণ মেথডগুলো আসলে এত ফ্যাক্টর করে না, ভেরিয়েবলগুলো ফ্যাক্টর করে। কারণ মেথডগুলো তো জাস্ট ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করবে, এটা ভেরিয়েবলগুলোর উপরে কিছু কাজ করবে। এখন system.out বিফোর মডিফিকেশন প্রিন্ট করে দিল। এখন প্রিন্ট ডিটেইলস বক্স 1.print details কল করবে, তখন কি এটার ভিতরে যে প্রিন্ট ডিটেইলস আছে সেটা কল করবে না, আর সেগুলা কি এই জিনিসগুলা কি প্রিন্ট করে দিবে না, সেগুলো তো বুঝা গেছে, ঠিক আছে।
এখন যখন মডিফাই এই যে এটা যখন কল করলো তখন এখানে চলে গেল, এখানে কি আমি কি বলছি যে আরেকটা ভেরিয়েবল তৈরি হবে, সেটা কি বক্স নামে, বাট সেটা ফাংশনে। তো এটা তুমি চিন্তা করো যেটা হলো মেইন মেথডের মধ্যে আর এটা হলো ফাংশনের মধ্যে আরেকটা তৈরি হয়ে গেছে বক্স ভেরিয়েবল। অথবা তুমি এবার বোঝার সুবিধার্থে বক্স প্রাইমও দিয়ে দিতে পারো, তোমার বোঝার সুবিধার্থে, বা তুমি বক্সও দিয়ে বলতে পারো যেখানে ফাংশনের বক্স, এটা হলো মেইনের বক্স, যেভাবে তোমার সুবিধা, ঠিক আছে। এখন এখানে যে ভেরিয়েবলটা তৈরি হইলো এটা ভ্যালুগুলো কি হবে, এখানে হচ্ছে ট্রিক্সটা যে তোমার যদি প্রিমিটিভ ডাটা টাইপ হইতো তাহলে পুরো ভ্যালুটা এরকম হয়ে এখানে আরেকটা এরকম তৈরি হইতো, এখানে এরকম এরকম W H D তৈরি হইতো, 5 10 5 তৈরি হইতো যদি এটা 5 বাই ভ্যালু হইতো। বাট যেহেতু 5 বাই রেফারেন্স, রেফারেন্স মানে হলো একজনের উপর রেফার করবে, পয়েন্ট করবে, তখন এটা আসলে এখন পয়েন্ট করবে এই জায়গায়। তো এই মেমরি লোকেশনটা যে জায়গায়, এটাও যে জায়গায় পয়েন্ট করতেছে, এটাও সেম জায়গায় পয়েন্ট করতেছে, even though these two variables are totally different, দুইটা আলাদা ভেরিয়েবল, ঠিক আছে, হিসাব বুঝে গেছে। এখন যখন আমি বলতেছি যে বক্স ডট সেট উইথ, এটা কোথায় আপডেট করবে, এই জায়গায়। সো এখানে যে আপডেট করে এটা হয়ে যাবে 10। আমরা যখন বক্স সেট দেখতেছি সেম ভাবে এটা হবে 15, এটা হবে 20 যখন এই যে এগুলাকে আপডেট করব। কারণ সে আসলে কোন জায়গায় আপডেট করবে এইটা, সে কিন্তু আসলে জানে না যে এখানে আরো অন্য ভেরিয়েবল আছে কি নাই, ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে যখন আমি একটা বক্সকে মানে একটা ভেরিয়েবলকে মানে এখান থেকে যখন পাস করে দিচ্ছি, এর যদি প্রিমিটিভ ডাটা টাইপ হয় তাহলে রেফারেন্সটা পাস হবে, নট ভ্যালু। সো এখন যখন এই দিকে টু স্টেটমেন্ট এক্সিকিউট করা শেষ, যখন সে এই যে এই পজিশনে আসছে, ধরো এরকম একটা ভার্চুয়াল স্টেট আছে এই মাঝখানে, সো এখানে যখন আসছে তখন কিন্তু এইটা ডিলিট হয়ে গেছে। কারণ কি আমরা কি জানি যে কালিন্ডার থেকে শুরু হয়েছে, ওই কালিন্ডার যখন শেষ এরপর তারও এক্সিস্টেন্স। সো এখন আমাদের এখানে এই জায়গায় কিছু নাই। এখন আমি যখন বক্স 1 ডট প্রিন্ট ডিটেইলস দেব, এটা কোথা থেকে প্রিন্ট ডিটেইলস প্রিন্ট করবে, তো এখানে আমার ডিটেইলসটা প্রিন্ট করবে। সো এর জন্য আমার প্রিন্ট ডিটেইলস হলো 10 15 20। তাহলে দেখো আমি যে বলছিলাম এখানে পয়েন্টার কোনো কিছু ইউজ করছি, আমি এখানে পয়েন্টার কোনো কিছু ইউজ করি না, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে পয়েন্টার কাজ করতেছে। সো যখন তোমার প্রিমিটিভ ডাটা টাইপ পাস হবে, তোমাকে মনে রাখতে হবে যে এখানে রেফারেন্স পাস হচ্ছে। সো তোমার ওটাকে মনে রাখতে হবে, বাট ওইটার জন্য কিন্তু তোমার আলাদাভাবে কোনো কোড করতে হবে না, তুমি নর্মাল যেভাবে কোড করো সেভাবে তুমি এখানে কোড করবা। কিন্তু তোমার মনে রাখতে হবে যে আমি এখানে হলো রেফারেন্স পাস করতেছি। সো আমার রেফারেন্স পাস করা মানে কি, নতুন যে ভেরিয়েবলটা আসবে সেখানেও আমার যে আপডেটটা হবে, আগের যে ভেরিয়েবল আছে সেখানেও সেম আপডেটই হবে। বুঝা গেছে? পাস বাই ভ্যালু কি, পাস বাই রেফারেন্স কি। তো আমি অ্যাগেন বলতেছি, এরকম যদি গ্রাফিক্যাল না ইউজ করে করো তাহলে জিনিসটা কিন্তু খুবই টাফ। কারণ মেন্টালি এইভাবে ম্যাপিং রাখা যে কার সাথে কোন ভেরিয়েবলের রিলেশন, এখানে কিন্তু রেফারেন্সের ক্ষেত্রে রিলেশন হবে, পাস বাই ভ্যালুর ক্ষেত্রে কোনো রিলেশন নেই। পাস বাই ভ্যালুর ক্ষেত্রে ওটা চলে যাবে, ওখানে আপডেট করবে, আপডেট করে যদি রিটার্ন করে তাহলে আপডেট হবে, আর নাহলে দ্যাটস ইট। বাট রেফারেন্সে কিন্তু রিলেশন তৈরি হয় যে কার কাছে আমি পয়েন্ট করতেছি। সো এই রিলেশনটা আমাকে রাখতে হবে, আর রিলেশন রাখতে হলে এরকম গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করতে হবে। আর এরকম গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করতে হলে রাফের মধ্যে এই জিনিসটা অবশ্যই করবা। হয়তো তোমরা যদি অনেকগুলো প্র্যাকটিস করো তাহলে হয়তো এটা লাগবে না পরীক্ষার মধ্যে, কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা অনেক এমনি টেনশনে থাকো, তার মধ্যে বাসায় পর্যন্ত পরিমাণে প্র্যাকটিস করো না। সো এই কোশ্চেনগুলো অনেক টাফ হয়ে দাঁড়ায়। সো বাসায় যে আগের বছরে যে কোশ্চেনগুলো আছে সিটির মিডের, ওখানের মধ্যে রেফারেন্সের কোশ্চেন আছে। সো এই রেফারেন্সের কোশ্চেনগুলো একটু দেখবা। সো এরকম গ্রাফিক্যাল স্ট্রাকচারগুলো তৈরি করবা। সো একটা জাস্ট সিম্পল জিনিস দেখে দিই, এখানে যে বক্স ওয়ানটা আমি তৈরি করতেছি এটা তো আমি পাস করে দিলাম ওই বক্সের মধ্যে। সো আমার রেফারেন্সটা পাস হয়ে যাচ্ছে। এটা কি কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট না? সো এই অ্যাসাইনমেন্টগুলো আমি যদি এখানে তৈরি করতাম, মনে করো বক্স 3 ডিক্লেয়ার করলাম, দেন বক্স 3 মধ্যে বক্স 1টা রেখে দিলাম, অথবা সেম কাজটাই আমি করতে পারতাম এখানে বক্স 3 ইকুয়াল টু বক্স 1। তাহলে এখানে কিন্তু বক্স 3 আর বক্স 1 সেম জায়গায় রেফার করতে হবে। সো বক্স 3 দিয়ে তুমি যদি কিছু আপডেট করো তাহলে ওটা বক্স 1 দিয়ে আপডেট হবে, কারণ দুইটা এখন এখানে হলো আবার বক্স 1 আর এখানে আরেকটা চলে আসবে কি বক্স 3। সরি এটা ফাংশনের মধ্যে না, এটা মেইন মেথডের মধ্যে। বক্স 3 এটা কিন্তু ফাংশনের মধ্যে না,
বা এটা মেইন মেথডে করব বুঝা গেছে এখন বক্স দিয়ে যদি আপডেট করি তাহলে কি এখানে আপডেট হবে বক্স 1 দিয়ে যদি আপডেট করি তাহলে এখানে আপডেট হবে সো এটা কিন্তু সেম অ্যাপ্রোচই আমার এখানেও হবে সো শুধুমাত্র ফাংশন কলের ক্ষেত্রে যে 5 বাই রেফারেন্স হবে এরকম না আমি যদি এরকম অ্যাসাইনমেন্টও করি তাহলে এখানে হবে বাট এখানে যদি আমি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতাম মনে করো int b equal to a দেন b প্লাস 10 করতাম তাহলে a আপডেট হবে না b আপডেট হবে b আপডেট হবে কারণ a b এর মধ্যে কোনো রিলেশন নেই বাট এটা যদি প্রিমিটিভ ডাটা টাইপের সরি নন প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে করতাম মানে ক্লাস টাইপের যে ডাটা টাইপের ক্ষেত্রে করতাম তাহলে কিন্তু এটা আপডেট কারণ দুজন একই মেমরি লোকেশনে অ্যাক্সেস করে বুঝা গেছে 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্স আজকে যে যদি মানে পয়লা ফাল্গুনের ফাংশন করতে করতে যদি টাইম পাস হয়ে যায় রাতে গিয়ে যদি না দেখো ডেফিনেটলি এটা ভুলে যাবে সো রাতে গিয়ে প্লিজ একটু এই ভিডিওটা একটু দেখো অথবা একটু হালকা কোড করে দেখো জাস্ট 10 মিনিটস খালি স্পেন্ড করো আজকের টাইম থেকে না হলে কিন্তু এই 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্স ভুলে যাবে সো আজকের ফুল টপিকটা কিন্তু 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্সের উপরে গেছে ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লাসে তোমাদের হলো ইনহেরিটেন্স দেখানো হবে এই ক্লাসে দেখানো উচিত ছিল বাট আমি শুরু করতে পারি নাই সো নেক্সট ক্লাসে একটু আসার আগে দেখে আসবা আগের ভিডিও আছে অথবা তোমাদের আগের সেকশনে আমি ক্লাসটা নিছি সেটাটা দেখতে পারো অথবা বই থেকে দেখতে পারো সো একটু জাস্ট দেখে এসো আচ্ছা তোমাদের কিন্তু একটা সাইট আছে টিউটোরিয়ালস পয়েন্ট এর নাম জানো সো এটাও কিন্তু একটা ভালো সাইট মানে এখানে খুব কনসাইজ ওয়েতে লেখা আছে টিউটোরিয়ালস পয়েন্ট যাওয়া দিয়ে সার্চ দিয়ে পাবো ওখানে অনেক ধরনের টিউটোরিয়াল আছে আমি মানে প্রেফার করতেছি না বাট ওখানে খুব ছোট আকারে লেখা থাকে তো আর তোমাদের তো এমনি বিজি মানুষ সো টাইম কম সো ওগুলো দেখতে পারো ওখানে এক্সাম্পল দিয়ে দিয়ে খুব ছোট কনসাইজ আকারে লেখা আছে সো ওগুলো দেখতে পারো ওকে সো